সঞ্জীবের অনেক বিখ্যাত গান রয়েছে। দেখলাম যে সেও কর্নেল তাহেরকে নিয়ে অসাধারণ জনপ্রিয় কতগুলো গান গেয়েছেন, যেগুলো আসলে সামনে আসেনি, কিন্তু এখন এই মোহন রায়হানের এই ঘটনার পরে সামনে চলে এসেছে। এখন এই কাজগুলো কারা করলো? কি দরকার ছিল? মানে মোহন রায়হান তো পুরস্কার চাননি। কেন তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হলো এবং কারা করলো? আবার তারেক রহমান সাহেব তো তাকে বাদ দিতে বলেননি। বা একটা কবিতার যে কি গুরুত্ব এবং সেই কবিতার কারণে কি লঙ্কার সৃষ্টি হবে বাংলাদেশের মতো জায়গাতে, এটা নিয়ে এই মুহূর্তে রাষ্ট্রের এত সমস্যার মধ্যে এটা নিয়ে এই মুহূর্তে চিন্তা ভাবনা করার সময়ও তারেক রহমান সাহেবের আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো যদি এরশাদ হইতো তাহলে এরশাদ বুঝতো, এরশাদ স্বভাবজাত কবি ছিলেন, যে সব শালা কবি হবে। কবি রফিকুল্লাহ সেই বিখ্যাত কবিতা যখন ছাপা হলো, তখন কবি এরশাদ ভীষণ রকম রেগে গেলেন এবং তাকে গ্রেপ্তার করলেন। তিনি অনেক রিকোয়েস্ট করেছিলেন। যারা তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার কবি রফিকুল্লাহ। বাংলাদেশের যে কটি অনবদ্য কবিতা আছে, সব শালা কবি হবে, পিঁপড়ে গো ধরেছি উড়বেই, হ্যাঁ, বনের দাতাল শুয়োর রাজা শুনে বসবেই, এত অসাধারণ কবিতা আর হয় না। তো সেই তাকে গ্রেপ্তার যখন করতে গেল তখন বললো যে দেখো, এটা আমি একটা কবিতা লিখেছি, সাধারণ একটা কবিতা, এটা কেউ পড়বেও না, দেখবেও না, কিন্তু তোমরা আমাকে গ্রেপ্তার করার ফলে এই কবিতাও অমর হয়ে যাবে, আমিও অমর হয়ে যাবে, তোমরা আমাকে গ্রেপ্তার করো না প্লিজ। কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো, কবিও অমর হয়ে গেলেন, কবিতা অমর হয়ে গেলেন, আর এরশাদের 12টা বাজলো। একইভাবে 30 সেট অলঙ্কার, এরশাদের 30 সেট অলঙ্কার, এটা নিয়ে একটা লেখা লিখলেন শফিক রেহমান। এরশাদ ভীষণভাবে খেপে গেলেন, জাহিদুদ্দিনের শফিক রেহমানকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করলেন, এই বিখ্যাত হয়ে গেলেন। সেই যে 30 সেট অলঙ্কার, মানে যাকে বলে বাংলাদেশে এটা গালি হয়ে গেল। সংসদে যে সমস্ত মহিলারা যান সংরক্ষিত আসরে, তাদেরকে সবাই সেই এরশাদের 30 সেট অলঙ্কার হিসেবে সবাই টিটকারি করে, টিল নাও এখন পর্যন্ত। তারপরে এরশাদ জামানাতে আর একটা লেখার জন্য সেই মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো, দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য। সেই লেখাটা যদি খবরের কাগজে ছাপা হয়েছিল, যদি মামলা না হতো আমি সেই লেখাটা পড়তাম না। আমার তো সেই লেখাটা মুখস্থ হয়ে গেছে, পুরো মুখস্থ, বহুবার সেই লেখার কথা বলেছি। তো মতিউর রহমান চৌধুরী মানবজমিনের সম্পাদক, অনেক লেখা লিখেছেন, কিন্তু এই একটা লেখার কারণে তিনি সেই অমরত্ব লাভ করেছেন। তো এরকম আর কি, এক একজন সেই মানে তাকে বিখ্যাত বানিয়ে দেয় শাসকরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। মোহন রায়হানকেও এইভাবে বিখ্যাত বানিয়ে দেওয়া হলো। এখন তিনি আজকের এই সময়টাতে আমি যখন ভিডিও করছি তখন আমি জানি না, আজকে তিনি সংবাদ সম্মেলন করছিলেন যে তিনি সরকার যে তার ব্যাপারে সিদ্ধান্ত আবার পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে পুরস্কার দেওয়া হবে, আর তিনি পুরস্কার নেবেন কি নেবেন না এটা তিনি জানাবেন সংবাদ সম্মেলন করে। আজকে এই সংবাদ সম্মেলনের খবর এখন পর্যন্ত আমার কাছে আসেনি, হোয়াট এভার মেবি, কিন্তু তিনি কবি মোহন রায়হান হিসেবে যতটা বিখ্যাত ছিলেন, জনাব তারেক রহমান সাহেবের কল্যাণে, তার রেজিমের কল্যাণে, তার কর্তা ব্যক্তিদের কল্যাণে, তার মন্ত্রী মিনিস্টারদের কল্যাণে তিনি অমরত্ব লাভ করেন। কিন্তু সমস্যা যেটা হলো সেটা হলো কর্নেল তাহের। কর্নেল তাহেরের যে ফাঁসি, মৃত্যু, এটা বিএনপির অন্যতম একটি ব্ল্যাক স্পট, ব্ল্যাক হোল। আওয়ামী লীগের যেমন বাকশাল, এই বাকশাল শব্দ আসলেই আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে যায়, তেমনি কর্নেল তাহেরের ফাঁসির কথা আসলেই জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যত গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে, যত সততা রয়েছে, ন্যায়পরায়ণতা রয়েছে, সবগুলোর উপর একটা স্পট পড়ে যায়, কালো ছায়া পড়ে যায়। তো কাজেই কর্নেল তাহেরের বিষয়টি, এটি সামনে আনাটা আসলে কোনো অবস্থাতে বুদ্ধিমানের কাজ নয়। বলা হয়ে থাকে কর্নেল তাহের যে কাজগুলো করেছেন, হোয়াট এভার মেবি, তার নিজের স্বার্থে করেছেন, সেনাবাহিনী ধ্বংস করার জন্য করেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে করেছেন, যা কিছু করুক না কেন, কিন্তু এই কর্নেল তাহেরের এই ঘটনার ফলে দুটো ঘটনা ঘটেছে। এক হলো জিয়াউর রহমান সাহেব বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন, আর 2 নম্বরে হলো যে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করতে পেরেছেন। কাজেই হি শুড বি গ্রেটফুল টুয়ার্ডস কর্নেল তাহের। কিন্তু সেটা না করে কর্নেল তাহেরের যে সংক্ষিপ্ত বিচার এবং যেভাবে তাকে ফাঁসিতে দেওয়া হয়েছে, এবং এই কর্নেল তাহেরের ফাঁসি নিয়ে যত নাটক হয়েছে, গল্প হয়েছে, কবিতা হয়েছে, কাহিনী হয়েছে, এটা মানুষের হৃদয়ে ভীষণ রকমভাবে মানে মর্মস্পর্শী। মানে তিনি ফাঁসির আগে কি করেছেন, কি খেয়েছেন,
কি বলেছেন, এগুলো রীতিমতো কবিতা হয়ে গেছে। আর এই কবিতা যত সামনে আসবে ততই জিয়াউর রহমানকে ম্লান করে দেওয়া হবে, জিয়াউর রহমানের কর্মকাণ্ডকে আরও বিতর্কিত করে দেওয়া হবে। একই ঘটনা কিন্তু ঘটেছিল সৈয়দ কুতুবের ক্ষেত্রে। আপনারা জানেন যে বাংলাদেশে যেমন জামাত ইসলামী আছে, এই জামাত ইসলামের একটা ডুপ্লিকেট কপি আছে মিশরে, সেটা হলো মুসলিম ব্রাদারহুড। তো সেই মুসলিম ব্রাদারহুডের যে প্রধান ব্যক্তি ছিলেন 50-এর দশকে 40-এর দশকে সৈয়দ কুতুব, এবং তাকে বলা হতো আধ্যাত্মিক নেতা। জামাতের লোক সারা দুনিয়াতে, বা যাকে বলা হয় এই মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানে মুসলিমিন বা তুরস্কের একে পার্টি, ভারতের জামাত, পাকিস্তানের জামাত, সবাই মানে মাওলানা আবুল আলা মওদুদিরও যদি গুরু মনে করা হয় কাউকে, এবং তার অবস্থানটা এমনকি আবু ওহাব নজদি, ওহাবি মতবাদ আবু ওহাব নজদি তার চেয়ে ঊর্ধ্বে, সৈয়দ কুতুবকে এই জমানাতে তারা মনে করেন মুজাদ্দেদ, জামাতের যারা লোকজন আছেন, মানে তিনি আধ্যাত্মিকভাবে ওই পর্যায়ে ছিলেন। তো তিনি মিশরীয় সেনাবাহিনীতে একটা বিপ্লব ঘটিয়ে ফেললেন 50-এর দশকে। তো সেই বিপ্লব অনুযায়ী তিনি হবেন রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান, কিন্তু তিনি সেটা হলেন না। বিপ্লবের সেই ক্রেডিটটি তিনি তুলে দিলেন নাসেরকে, গামাল আবদেল নাসেরকে। কিন্তু নাসের খুবই স্মার্টলি যেটা দেখলেন যে সৈয়দ কুতুব যেভাবে সেনাবাহিনীর উপর প্রভাব দেখাচ্ছে এবং কেউ নাসেরের কথা শুনছে না, সৈয়দ কুতুব যেভাবে বলছে রাত বলছে রাত, দিন বললে দিন। এবং এই যে বাংলাদেশে আপনি যে জিনিসটা আপনি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে মূলত এরকম সৈয়দ কুতুবের মতো প্রভাবশালী হয়ে পড়েছিলেন কিন্তু আমাদের ডাক্তার শফিকুর রহমান। তিনিও জামাতের আধ্যাত্মিক নেতা, তাকে সবাই জিন্দাওলি, টাটকাওলি বলতেন, এবং সব মানুষ তার কাছে যেত এই 17 মাসে। তো এটা তো আসলে তারেক রহমান সাহেব, বিএনপি যারা লোকজন, এমনকি যারা জামাত বিরোধী লোক, তাদেরকে পছন্দ হওয়ার কথা না। তো শফিক সাহেব হয়তো সেনাবাহিনীর মধ্যে তার প্রভাবটা এভাবে দেখাননি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে তিনি সেনাবাহিনীতে ব্যাপক পরিবর্তন করার চেষ্টা করেছেন বলে বিভিন্ন রকম অভিযোগ আসছে। এখানে অভাব এবং অভিযোগ, আমি শব্দটি ব্যবহার করেছি। এখানে অভাব বলতে যে সেনাবাহিনীর মধ্যে আসলে ওই পরিবর্তনগুলো দরকার ছিল না, কিন্তু ওটা তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে, এটাকে আমি অভাব বলছি। আর অভিযোগ হলো যে তিনি এই কাজটি করতে পারেননি, বা এই কাজটি করার জন্য যে চেষ্টা করেছেন জামাতের পক্ষ থেকে, জামাত মাইন্ডেড বিভিন্ন লোককে বড় বড় পদে বসানোর চেষ্টা করেছেন, এটাকে আমি অভিযোগ বলছি। তো একই অবস্থা হচ্ছিল মিশরীয় সেনাবাহিনীতে, এবং মিশরীয় সেনাবাহিনী যে ওয়ান অফ দ্য বিগেস্ট মিলিটারি ইন দ্য মিডল ইস্ট। তো গামাল আবদেল নাসের তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন যখন তিনি বিপ্লব দেন। তিনি এই বিষয়টা মেনে নিতে পারছিলেন না, আর হজমও করতে পারছিলেন না। ফলে তিনি অনেকটা ঝুঁকি নিয়ে সেই সৈয়দ কুতুবকে গ্রেপ্তার করে ফেলেন। গ্রেপ্তার করার পর তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান এবং তাকেও ফাঁসি দেন, সৈয়দ কুতুবকে ফাঁসি দেন। এবং ওটা এখনও পর্যন্ত মুসলিম ব্রাদারহুড, জামাত সবার কাছে একটা গল্পের মতো কাহিনী। সৈয়দ কুতুবের কথা স্মরণ হলে এবং তার ঘটনা বর্ণনা করে, ওয়াজে বর্ণনা করে বহু হুজুর কেঁদে কেটে, বিশেষ করে জামাতি হুজুর যারা আছে, কেঁদে কেটে গড়াগড়ি করেন আর কি। তো এইরকম সৈয়দ কুতুবের মৃত্যু এবং তার যে অভ্যুত্থান, এটি যেভাবে সাহিত্যে মর্যাদা পেয়েছে, এটি নিয়ে এপিক তৈরি হয়েছে, মহাকাব্য তৈরি হয়েছে মিশর এবং সারা দুনিয়াতে, একইভাবে বাংলাদেশে যতদিন বাংলাদেশ থাকবে কিয়ামত পর্যন্ত এই কর্নেল তাহেরের যে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব, তার অভ্যুত্থান, তার জাসদ গঠন এবং তার ফাঁসি, এটা একটা কবিতা। এটাকে নিয়ে নাড়াচাড়া দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় কোনো অবস্থাতেই। এই মুহূর্তে যদি কেউ বলার চেষ্টা করে তাহের সাহেব খারাপ ছিলেন, তাহের সাহেব রং ছিলেন, জিয়া ওয়াজ রাইট, কোনো অবস্থাতেই আপনি যেটা মানে সাহিত্য যেটাকে মর্যাদা দেয়, যেমন মহাভারত একটা সাহিত্য, আপনি রামকে রামায়ণের চরিত্রে বাড়িয়ে নিতে পারবেন না। আপনি কৃষ্ণকে কিংবা ধরুন অর্জুনকে, কিংবা আপনি যুধিষ্ঠিরকে, ধর্মপুত্র যুধিষ্ঠিরকে, বা কিংবা আপনি শকুনকে, কিংবা আপনি পঞ্চপাণ্ডবকে আপনি মহাভারতের বাইরে নিতে পারবেন না। যত সত্য কথা বলতে গেলে লোকজন হিন্দুরা রাস্তায় নেমে আসবে। তো এরকম একটা ইতিহাস যখন কাউকে ওই মর্যাদা দিয়ে যে আপনি সেই বিষাদ সিন্ধু,
কারবালার বিশ্বাস সিন্ধু যেভাবে কারবালার ঘটনা তুলে ধরেছে, কিংবা কবি নজরুল ইসলামের কারবালা যে কবিতা, নীলছে আসমান লালে লাল